লেসন 10 অর্থাৎ অধ্যায় 10-এর যে লেসনটা রয়েছে এ গ্রেট সোশ্যাল রিফর্মার অর্থাৎ এক মহান সামাজিক সংস্কারক। গ্রেট মানে মহান, সোশ্যাল মানে সামাজিক, রিফর্মার মানে হচ্ছে সংস্কারক। তাহলে লেটস বিগিন, চলো শুরু করা যাক। বলছে লুক অ্যাট দিস পিকচার্স অর্থাৎ এই ছবিগুলো দেখো। তাহলে দিস পিকচার্স মানে ছবিগুলি, অনেকগুলি। দিস THES দিস পিকচার্স প্লুরাল ফর্ম পিকচার্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমরা এখানে ছবিগুলোতে দেখতে পাচ্ছি, দেখো রাজা রামমোহনকে দেখতে পাচ্ছি, রাজা রামমোহন রায়, তারপরে রয়েছে স্বামী বিবেকানন্দ, তারপরে রয়েছে হেনরি লুইস ভিভিয়ান ড্রিজিও এবং শেষে দেখতে পাচ্ছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে। তো এরপরে দেখো আমরা প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। তো প্রশ্ন বলেছে 105 পেজ, বলেছে প্রশ্ন হু আর দিস পিপল অর্থাৎ এই ব্যক্তিগুলো কারা। তাহলে আমরা লিখব দিস পিপল আর রাজা রামমোহন রয়, স্বামী বিবেকানন্দ, হেনরি লুইস ড্রিজিও অ্যান্ড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, তো আমরা এটা হয়ে গেল। তারপরের প্রশ্ন বলেছে হোয়াই আর দে ফেমাস, তারা কেন বিখ্যাত। হোয়াই আর দে ফেমাস, তারা কেন বিখ্যাত। তাহলে কেন বিখ্যাত আমরা জানি, কারণ তারা প্রত্যেকেই মহান সমাজ সংস্কারক, সমাজের জন্য কাজ করেছিল। তাই আমরা লিখব কি, দেখো লিখছি দে আর ফেমাস বিকজ দে আর অল এ গ্রেট সোশ্যাল রিফর্মার্স, তারা এক মহান সমাজ সংস্কারক। ঠিক আছে, তো দেখো তার পরের পেজে 106 পেজে আমরা দেখতে পাচ্ছি কি লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ কলাম এতে যে সমস্ত নাম আমরা দেখতে পাচ্ছি এ, তাদের সঙ্গে কলাম বিতে যে কাজকর্মগুলো তারা করেছে সেইগুলো আমরা ম্যাচ করব, অর্থাৎ কলাম এর সাথে কলম বির ম্যাচ করব, মিল করব। তা কলম এতে রয়েছে, দেখো কলাম এতে রয়েছে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রাজা রামমোহন রায় এবং ডিরোজিও, আর বিতে তাদের অ্যাক্টিভিটিগুলো রয়েছে। তো আমরা পাশাপাশি লিখে করে দিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে উত্তর দেখো, এতে বিদ্যাসাগর রয়েছে কী করেছে, স্টার্টেড উইডো রিম্যারেজ অর্থাৎ বিধবা বিবাহ পুনরায় চালু করেছিলেন। অর্থাৎ আগেরকার দিনে কিন্তু বিধবাদের বিবাহ হতো না, কিন্তু তিনি কিন্তু নিয়ম করে বিধবা বিবাহ আবার চালু করেছিলেন, তাই স্টার্টেড উইডো রিম্যারেজ। ঠিক আছে, বিবেকানন্দ, এখানে বিবেকানন্দ হবে, কিন্তু আমরা বিবেকানন্দ বাংলায় উচ্চারণ হলেও কিন্তু বিশেষ বিশেষ যারা খ্যাতনামা ব্যক্তি, বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ, প্রপার নাউন, তাদের ক্ষেত্রে কিন্তু ভি দিয়ে শুরু হবে, বিবেকানন্দ। ঠিক আছে, যেরকম বিদ্যালয়, ওখানে বি দিয়ে শুরু হবে না, সেটা হবে কিন্তু ভি দিয়ে। যাই হোক, তো বিবেকানন্দ কী করেছিল, ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়েছিল। তাহলে স্প্রেড মানে ছড়িয়েছিল দ্য মেসেজ অফ ব্রাদারহুড। ঠিক আছে, তো স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়েছিল। তারপরে বলেছে রাজা রামমোহন রায় কী করেছিল, স্টপড দ্য এভিল কাস্টম অফ সতী, অর্থাৎ সতীর মতো একটা কুপ্রথা, একটা খারাপ বাজে একটা প্রথা, এভিল কাস্টম, সতীর মতো এমন একটা বাজে প্রথা কী করেছিল, বন্ধ করেছিল। ঠিক আছে, তারপরে ডিরোজিও কী করেছিল, স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট অর্থাৎ তাহলে ইয়ং বেঙ্গল মুভমেন্ট তিনি শুরু করেছিলেন, যুব বাংলার আন্দোলন। ঠিক আছে, যুবক বাংলার আন্দোলন, ডিরোজিও স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট, আমরা ইতিহাসে পড়েছি। তো এটা আমাদের কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে ইউনিট 1 আমরা দেখো পড়ছি, বলছে লেটস রিড, চলো পড়া যাক। বলছে শি ইজ বেগম রোকেয়া, সে হয় বেগম রোকেয়া। দেখো এখানে শি দিয়ে শুরু করেছে, আমরা মূলত কী জানি, প্রথমত নাউন দিয়ে শুরু করতে হয়, কিন্তু এখানে প্রোনাউন দিয়ে শুরু করলো কেন, শি ইজ এ প্রোনাউন, পার্টস অফ স্পিচের শি কিন্তু প্রোনাউন। একটু বলি, দেখো যখন আমরা কোনো কিছু বিশেষ কেউ ভালো কাজ করে বা কোনো একটা সাহসিকতার কাজ করলো, ভালো কাজ করলো, তখন আমরা কী বলি, যে আমি এই আমি সেই, এরকম বলি না। তো ঠিক তেমনই তো বেগম রোকেয়া কিন্তু অনেক সংস্কারমূলক কাজ করেছিল, তৎকালীন সময়ের যে সমস্ত প্রতিবন্ধকতা ছিল সে সমস্ত ছাপিয়ে কিন্তু নানা রকম তিনি কাজ করেছিলেন। তাই এখানে প্রথম শি দিয়ে শুরু করা হয়েছে, শি ইজ বেগম রোকেয়া, সে হয় বেগম রোকেয়া। এ রিমার্কেবল উইমেন, এখানে উইমেন উচ্চারণ হবে উইমেন, এ রিমার্কেবল অর্থাৎ স্মরণীয়, যা মনে করার মতো, উইমেন স্ত্রীলোক, হুজ ইফোর্টস, যার কাজকর্ম, ইফোর্টস যার সেই সময় দাঁড়িয়ে যে সমস্ত তিনি কাজকর্ম করেছিলেন, ইফোর্টস আর কি, কনসিডারেবলি চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, অর্থাৎ ধীরে ধীরে কী করেছিল, বাংলার স্ত্রী শিক্ষার যে অবস্থা ছিল সেটাকে পরিবর্তন করেছিল। ঠিক আছে, তো এইটা হচ্ছে কারণ তৎকালীন সময় কিন্তু স্ত্রীদের শিক্ষা দেওয়া বা শিক্ষা গ্রহণ করা খুবই কঠিন ছিল, খুবই নাই বললে হয়। তো সেই সময় তাদের নারী শিক্ষার প্রসারে তিনি কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। তারপরে দেখো আমরা আস্তে আস্তে পড়ছি, হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তাহলে তার সম্পূর্ণ নামটা কী ছিল, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস টু দি ডিসঅ্যাডভান্টেজ ওমান অফ বেঙ্গল। ঠিক আছে, সে কী ছিল, শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস, সে ছিল উদার
এবং মানে দয়ালু এবং উদার, টু দ্য ডিসঅ্যাডভান্টেজড অর্থাৎ যারা পিছিয়ে ছিল, ঠিক আছে, উইমেন অফ বেঙ্গল, বাংলার যে সমস্ত নারী, যে সমস্ত স্ত্রীলোক পিছিয়ে ছিল তাদের তাদের প্রতি সে কিন্তু খুবই উদার এবং দয়ালু ছিলেন, ঠিক আছে। অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দি পুয়ার অ্যান্ড দ্য হেল্পলেস, এবং তার হাত বাড়িয়েছিল, সাহায্যের হাত বাড়িয়েছিল দরিদ্র এবং যারা খুব অসহায় ছিল, ঠিক আছে, হেল্পলেস। শি ওয়াজ দ্য পায়োনিয়ার ইন সেটিং আপ এ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল, ঠিক আছে। তাহলে পায়োনিয়ার মানে পথপ্রদর্শক, তাহলে শি ওয়াজ দ্য পায়োনিয়ার, সে একজন পথপ্রদর্শক ছিল, ইন সেটিং আপ এ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস, অর্থাৎ দরিদ্র মুসলিম যে সমস্ত বালিকা ছিল তাদের, অফ বেঙ্গল, বাংলায় যে সমস্ত দরিদ্র মুসলমান মহিলা ছিল তাদের কিন্তু এই স্কুল স্থাপনের ক্ষেত্রে তার কিন্তু তিনি একজন পথপ্রদর্শক হিসেবে কাজ করেছিলেন, ঠিক আছে। শি স্ট্রংলি বিলিভড, সে তীব্রভাবে বা ভীষণভাবে এটা বিশ্বাস করতেন, বিলিভড ইন, দেখো বিলিভডের পরে ইন হয় বেশিরভাগ জায়গায়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। সে স্ট্রংলি বিলিভড ইন, কিসে বিশ্বাস করতো, দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর উইমেন, ঠিক আছে। অর্থাৎ তিনি আধুনিক ভারতের আধুনিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু নারী শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু ইনি ভীষণভাবে বিশ্বাস করতেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন, তাহলে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিল, বর্ন ইন কোথায়, অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, অর্থাৎ অ্যান কেন বসেছে, এই অ্যাফ্লুয়েন্ট অর্থাৎ একটা ধনী বা সচ্ছল, অ্যাফ্লুয়েন্ট মানে কিন্তু হ্যাভিং মানি, অর্থাৎ যার প্রচুর টাকা পয়সা রয়েছে, সচ্ছল পরিবারে, ঠিক আছে, অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, একটা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। যদিও শি নেভার ওয়েন্ট টু স্কুল, সে কখনো স্কুলে যায়নি, শি নেভার ওয়েন্ট টু স্কুল, সে কখনো স্কুলে যায়নি, নেভার, হ্যাঁ। রোকেয়া এডুকেটেড হারসেলফ, রোকেয়া এডুকেটেড করেছিল হারসেলফ, নিজেকে, কিসের মাধ্যমে, মাধ্যমে, হার ওন ইন্টারেস্ট, তার নিজস্ব ইচ্ছা, ইন্টারেস্ট অ্যান্ড ইফোর্টস এবং প্রচেষ্টার দ্বারা, ঠিক আছে। শি লার্নড, সে শিখেছিল, লার্ন হচ্ছে লার্ন এর সেকেন্ড ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে লার্নড, তাহলে শি লার্ন, সে শিখেছিল অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম, তাহলে আরবি এবং পার্সি সে বাড়িতেই শিখে ফেলেছিল, অ্যাট হোম, অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এবং কী করেছিল, এবং বাংলা এবং ইংরেজির প্রতি শিক্ষাও তিনি শিক্ষা গ্রহণ করেছিল। সাম গ্রেট বুকস রিটেন বাই হার, কিছু মহান বই তিনি লিখেছিলেন, ভালো ভালো বই তিনি লিখেছিলেন, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংলিশে কিছু বই তিনি লিখেছিলেন, উইল বি রিমেম্বার ফর এভার, অর্থাৎ সেগুলো চিরকাল মনে থাকবে বা চিরস্মরণীয়, ঠিক আছে। তারপরে অ্যাক্টিভিটি 1 বলেছে, দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তাহলে আমাদের এই নিচের যে বাক্যগুলো দেওয়া রয়েছে সেগুলো পূরণ করতে হবে, মানে পাঠ্য থেকে তথ্য নিয়ে, ঠিক আছে। তো একটা বলছে বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিল, কোথায় করেছিল, ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, ঠিক আছে, ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, অর্থাৎ একটা ধনী মুসলিম পরিবারে, ঠিক আছে, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী। 2 অ্যাট হোম শি লার্নড, বাড়িতে সে শিখেছিল অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, ঠিক আছে, এর সাথে তোমরা লিখতে পারো অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, ঠিক আছে, এটাও তোমরা যুক্ত করতে পারো। 3 বলছে শি নেভার ওয়েন্ট, সে কখনো যায়নি, কোথায় যায়নি, টু স্কুল, বিদ্যালয়ে যায়নি। 4 বলছে শি রোড সাম গ্রেট বুকস ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, সে লিখেছিল সাম গ্রেট বুকস, কিছু ভালো ভালো বা মহান বই বাংলা এবং ইংলিশে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। তো অ্যাক্টিভিটি 2তে কী বলছে, টেবিল এ অ্যান্ড টেবিল বি হ্যাভ ওয়ার্ডস, অর্থাৎ কিছু শব্দ রয়েছে টেবিল এতে এবং টেবিল বিতে উইথ অপোজিট মিনিংস, এবং তার সাথে দেখতে পাচ্ছি যে অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ রয়েছে। তো লেটস ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি, অর্থাৎ টেবিল এর সঙ্গে টেবিল বি ম্যাচ বা মিল করতে হবে। তো দেখো এখানে রয়েছে এতে কাইন্ড, পুয়ার, অ্যাডভান্টেজড আর রিমেম্বার, ঠিক আছে। বিতে রয়েছে রিচ, ফরগেট, ক্রুয়েল, ডিসঅ্যাডভান্টেজ। তো আমরা এগুলো উত্তর করব, দেখো এ কাইন্ড মানে দয়ালু, বি ক্রুয়েল মানে নিষ্ঠুর, এতে রয়েছে পুয়ার মানে হচ্ছে দরিদ্র, রিচ মানে ধনী, অ্যাডভান্টেজড মানে হচ্ছে সুযোগ, আর ডিসঅ্যাডভান্টেজ মানে সুযোগ নয় এমন, অর্থাৎ কি বলি, অসুবিধা, রিমেম্বার মানে মনে রাখা, আর ফরগেট মানে ভুলে যাওয়া, ঠিক আছে। তার পরবর্তী পেজ অর্থাৎ তোমার 108 পেজে দেখো, লেটস কন্টিনিউ বলছে, কি বলছে দেখো, বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস, অর্থাৎ বেগম রোকেয়া সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে অনেক কিছু লিখেছিলেন। সাম অফ আর ফেমাস বুকস ইনক্লুড সুলতানস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মারাগ।
তাহলে সাম অফ আর ফেমাস বুকস, তার বিখ্যাত কয়েকটি বইয়ের মধ্যে রয়েছে, ইনক্লুড রয়েছে সুলতানার স্বপ্ন, মতিচুর এবং পদ্মরাগ। শি রোট, রোট হচ্ছে লিখেছিলেন, পাস্ট টেন্সে তাই রোট হবে। শি রোট এগেইনস্ট, কার বিরুদ্ধে লিখেছিলেন? এগেইনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশনস সাফার্ড বাই উইমেন। তিনি সামাজিক অবিচার এবং মহিলারা ক্ষতিগ্রস্ত হয় এমন বিধিনিষেধের বিরুদ্ধে লিখেছিলেন। ঠিক আছে। রোকেয়া হ্যাড ইমিয়েন্স ফেইথ ইন উইমেন্স পাওয়ার অ্যান্ড প্রোক্লেইমড দ্যাট উইদাউট দ্য হেল্প অফ উইমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। রোকেয়ার মহিলাদের ক্ষমতার প্রতি অগাধ বিশ্বাস ছিল এবং তিনি ঘোষণা করেছিলেন যে মহিলাদের সহায়তা ছাড়া কোনো পরিবার কখনোই দাঁড়াতে পারে না। শি কোয়েশ্চেনড দ্য জেন্ডার্ড ডিভিশন অফ লেবার অ্যান্ড ফেল দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি। তিনি শ্রমের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের উপর প্রশ্ন তুলেছিলেন এবং অনুভব করেছিলেন যে কোনো লিঙ্গ বৈষম্য হওয়া উচিত নয়। বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট, অর্থাৎ বেগম রোকেয়া ছিলেন একজন শক্তিশালী মানবতাবাদী। শি গেভ লেসন্স টু উইমেন অন ভেরিয়াস সাবজেক্ট। সে দিয়েছিলেন, সে কী দিয়েছিলেন? লেসন্স, শিক্ষা দিয়েছিলেন। শি গেভ লেসন্স, কাদের দিয়েছিলেন? টু উইমেন। তাহলে শি গেভ লেসন্স টু উইমেন কিসের উপরে দিয়েছিলেন? অন ভেরিয়াস সাবজেক্ট, অর্থাৎ তিনি মহিলাদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। ঠিক আছে। তারপরে দেখো বলেছে শি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম, অর্থাৎ এটি কিন্তু একটি মুসলিম মহিলা সমিতি। হ্যাঁ, তাহলে তিনি আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলামের প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে। তারপরে দেখো রোকেয়া হ্যাড এ ডিপ বিলিভ ইন দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন, অর্থাৎ রোকেয়ার আমাদের জাতির অন্তর্নিহিত ঐক্যের প্রতি গভীর বিশ্বাস ছিল। ঠিক আছে। তারপরে আমরা যাচ্ছি পরবর্তী অ্যাক্টিভিটিগুলো। তারপরে দেখো বলছে অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3-তে বলছে লেটস রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ বক্সের মধ্যে আমাদের কিন্তু ফলস হলে এফ দিতে হবে, আর ট্রু বা সত্য হলে টি দিতে হবে। তাহলে সত্য বিবৃতির জন্য আমরা টি দেবো এবং মিথ্যা বিবৃতির জন্য আমরা এফ বা ফলসের জন্য এফ দেবো বক্সগুলিতে। দেখো এক দাগ রয়েছে কি বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স, বেগম রোকেয়া কখনোই অন্যের জন্য ভাবতেন না, এটা ভুল, তাই এফ দেওয়া রয়েছে। 2 দাগ বলছে বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর ওমেন, বেগম রোকেয়া স্ত্রী শিক্ষার জন্যে প্রচেষ্টা চালিয়েছিলেন, অর্থাৎ এটা ট্রু। 3 দাগ বলেছে শি রোট এগেইনস্ট সোশ্যাল ইনজাস্টিস, সে লিখেছিল সামাজিক অবক্ষয় বা সামাজিক অবিচারের বিরুদ্ধে। ঠিক আছে, তো এটা সত্যি, তাই ট্রু দিয়েছি। 4 বলছে শি নেভার ফেল দ্য ইম্পর্টেন্স অফ উইমেন ইন এ ফ্যামিলি, সে কখনোই পরিবারে স্ত্রীলোকদের গুরুত্ব সম্পর্কে সে কখনো অনুভব করেনি, তো এটা ফলস। তারপরে দেখো পেজ 109, অ্যাক্টিভিটি 4, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ক্লাস্টার্স, অর্থাৎ ডেসক্রাইবিং ওয়ার্ড এবং নেমিং ওয়ার্ড দুটো একসাথেই ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। তাহলে আমাদের উপরে যে টেক্সট আমরা পড়লাম সেখান থেকে কিন্তু এগুলো আমাদের নিয়ে করতে হবে। এক্সাম্পল দিয়েছে এক দাগ দেখো সোশ্যাল রিফর্মস, সামাজিক সংস্কারক। 2 নাম্বার বলছে হেলদি, আমরা হেলদি গার্লস দিয়েছি, মানে সুস্বাস্থ্যের অধিকারী মহিলারা আর কি, স্বাস্থ্যবান মহিলারা। 3 দেখো দিয়েছি রিমার্কেবল উইমেন, অর্থাৎ স্মরণীয় স্ত্রীলোক। 4 দাগ দেখেছি ফার্স্ট পায়োনিয়ার, প্রথম পথপ্রদর্শক। 5 দাগ স্ট্রং হিউম্যানিস্ট, মানে শক্তিশালী মানবতাবাদী। 6 দাগ ফেমাস বুকস, বিখ্যাত বই, সকল বইগুলি। 7 দাগ হচ্ছে আইডিয়াল স্টেট বা আইডিয়াল উইমেন, মানে আইডিয়াল অবস্থা, মানে আদর্শ অবস্থা বা আদর্শ মহিলা। 8 দাগ হচ্ছে গ্রেট বুকস, অর্থাৎ মহান বই সকল বা বইগুলি। ঠিক আছে। তারপর দেখো বলছে লেটস ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং সাইন্স, অর্থাৎ এই নিচে যে চিহ্নগুলো রয়েছে তাদের মানেগুলো আমাদের বলতে হবে বা বুঝতে হবে, দেখো বার করতে হবে। 1 দাগ বলছে একটা জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছি, তো টেল আস দ্যাট ইজ এ কোশ্চেন, এটা আমাদের কি বলছে? একটা প্রশ্ন বলে, ইট ইজ এ কোশ্চেন মার্ক, এটা একটা কোশ্চেন মার্ক। তাহলে কোশ্চেন মার্কটা তোমরা দেখলে কেমন? 2 দাগে বলেছে দেখো একটা ডট দেওয়া রয়েছে, এটার নাম হচ্ছে ফুল স্টপ। তাহলে টেলস আস হোয়াট দ্যাট উই স্টপ দি হেয়ার, টেল আস দ্যাট উই স্টপ হেয়ার, আমরা যেখানে থামবো পুরোপুরি, বাংলা যেরকম দাঁড়িয়ে দিই ইংলিশে যেমন ফুল স্টপ, তাহলে ইট ইজ এ ফুল স্টপ। 3 দাগ বলছে কমা রয়েছে, হ্যাঁ, টেলস আস দ্যাট উই স্টপ হেয়ার ফর এ শর্ট ফাইল, আমরা ছোটো কোনো জায়গা থামার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কিন্তু কমা ইউজ করি, ব্যবহার করি, তাহলে ইট ইজ কমা। হ্যাঁ। 4 দাগে বলছে এটা একটা দেখো দুটো ফুল স্টপ মতো রয়েছে, এটা কোলন, অর্থাৎ টেল আস দ্যাট এ লিস্ট অর এ টপিক ফলোস ফ্রম হেয়ার, অর্থাৎ কোনো লিস্ট বা টপিক কোনো একটা বোঝানোর জন্য, একটা তালিকা বা একটা কোনো কিছু টপিক বোঝানোর জন্য, বিষয়বস্তু বোঝানোর জন্য আমরা কোলন দিয়ে আমরা কিন্তু শুরু করি, তাই ইট ইজ এ কোলন। তাহলে 5 দাগ বলছে দেখো একটা দাগ মানে ফুল স্টপ মতো দিয়ে নিচে একটা কমা চিহ্ন, এটা হচ্ছে সেমিকোলন। কখন ব্যবহার করা হয়? ইন্ডিকেটস দ্য ব্রেক অফ এ সেন্টেন্স, অর্থাৎ
এটা কি করা হয়, সেন্টেন্স বা বাক্যটিকে ভাঙার ক্ষেত্রে ইন্ডিকেট করা হয়। 7 দাগ বলছে দেখো, 6 দাগ বলছে দেখো, একটা উপরে দেখো একটা কমা চিহ্ন, এটা অ্যাপোস্ট্রফি ইন্ডিকেটস পজেসিভনেস, ইট ইজ এন অ্যাপোস্ট্রফি, অর্থাৎ এর ক্ষেত্রে ব্যবহার করতে আমরা নিজস্বতার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বা কারণ নিজস্বতার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি, ঠিক আছে। আর 7 বলছে দেখো একটা দাগ দিয়ে নিচে একটা ফুল স্টপ টাইপের, তাহলে ইন্ডিকেট সারপ্রাইজ, জয় অর অ্যাঙ্গার, অর্থাৎ বিস্ময়বোধক, এক্সক্লামেশন মার্ক, বিস্ময়বোধক চিহ্ন, ঠিক আছে। তারপরে দেখো 8 দাগ বলেছে একটা দাগ রয়েছে, ইট ইজ হাইফেন, অর্থাৎ ইন্ডিকেটস এ কম্পাউন্ড ওয়ার্ড, অর্থাৎ একটা জটিল শব্দর ক্ষেত্রে আমরা কিন্তু এই হাইফেন ইউজ করি। তারপরে 9 দাগ 9 রয়েছে দেখো, দুটো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোটেশন মার্ক, অর্থাৎ ইন্ডিকেটস ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ কেউ যদি সোজাসুজি প্রত্যক্ষভাবে কথা বলে তো সেটা ইন্ডিকেটস করতে কিন্তু কোটেশন মার্ক ব্যবহার করা হয়। তাহলে অল দিস সাইন্স, এই যে সমস্ত চিহ্নগুলো আর কল্ড, ডাকা হয় পাংচুয়েশন মার্ক, অর্থাৎ জ্যোতিচিহ্ন, ছেদ বা জ্যোতিচিহ্ন হিসাবে এদেরকে বলা হয়। তারপরে দেখো অ্যাক্টিভিটি 5 বলেছে পুট দ্য পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ ছেদ বা জ্যোতিচিহ্ন প্রয়োগ করো নিচের বাক্যগুলিতে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য, প্রথমটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। তার প্রথমটা দেখো রয়েছে বিবেকানন্দ সেইড অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স, তাহলে এখানে বিবেকানন্দ সেইড বলে কমা রয়েছে, তারপরে কি বলেছে, যেহেতু প্রত্যক্ষভাবে তিনিই বলছেন তাই কোটেশন মার্কের মধ্যে দেখো রয়েছে অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার, সমস্ত ভারতবাসী হয় আমার ভাই। তারপরে 2 দাগ বলেছে আই অ্যাম রোকিয়াস ফ্রেন্ড সেইড দ্য লেডি, তাহলে এটা দেখো, দেখ আই অ্যাম রোকিয়াস ফ্রেন্ড এটা বলেছে, সেইড দ্য লেডি মানে মহিলাটা বললো, তাহলে মহিলাটা কী বললো, এটা কোটেশন মার্কের মধ্যে, দেখো আয়ের থেকে শুরু হয়েছে কোটেশন মার্ক, আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড অবধি দিয়েছে, এবার রোকেয়াস, এটা কিন্তু রোকে আর অ্যাপোস্ট্রোপিয়াস, রোকেয়াস রয়েছে আর ফ্রেন্ডের পরে কমা রয়েছে, ঠিক আছে। তাহলে কেন কমা দিলো, কেন অ্যাপোস্ট্রোপি হলো, কেন কোটেশন মার্ক দিলাম সেটা বুঝতে হবে। 3 দাগ বলছে দেখো হু আর ইউ, ও ইউ আর ওন্ডেড, আচ্ছা বলছে এখানে দেখো কোটেশন মার্ক দিয়েছে হু আর ইউ এবং জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, যে প্রশ্ন করা হয়েছে তুমি কি, তাই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোটেশন মার্ক শেষ করেছে। তারপরে দেখো কমা বলা হয়েছে, তারপরে বলেছে ও, এটা এক্সক্লামেটরি, অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন দিয়েছে ও, তারপরে ইউ আর ওন্ডেড, ঠিক আছে, হু আর ইউ, ও ইউ আর ওন্ডেড, তুমি মানে আহত, ঠিক আছে। 4 বলেছে আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক প্রো প্যারট ময়না, তাহলে আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক প্রো কমা প্যারট কমা ময়না, তাহলে আমি জানি এখানে অনেকগুলো পাখি থাকে যারা কি প্রো প্যারট অ্যান্ড ময়না, অর্থাৎ কাক, তোতা পাখি আর ময়না, ঠিক আছে। তারপরে দেখো বলছে 5 দাগ নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, তাহলে না, নেতাজি ফাউন্ডেড কী প্রতিষ্ঠা করেছে, তাহলে এটা এর মধ্যে হবে সিঙ্গেল ইনভার্টেড কোটেশন মার্কের মধ্যে আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ একটা সংস্থা, ঠিক আছে, তাই এইচ আর এফ কিন্তু বড় হাতের দিয়েছি, প্রপার নাউন আজাদ হিন্দ ফৌজ। তারপরে দেখো বলেছে বিদ্যাসাগর ওয়াজ এ সোশ্যাল রিফর্মার, তাহলে বিদ্যাসাগর ওয়াজ এ সোশ্যাল রিফর্মার, এখানে কিছুই নেই, তাই ফুল স্টপ দেওয়া রয়েছে, ঠিক আছে, তাহলে এটা শেষ হয়ে গেল। অ্যাক্টিভিটি 6 বলছে লেটস ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, তো আমরা এগুলো করবো, দেখো করে দেওয়া রয়েছে। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863, যে কোনো সালের আগে আমাদের ইন বসাতে হয়, তাহলে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছে 1863 সালে। হি ওয়াজ বর্ন ইন, বর্নের পরে ইন হয়, বর্ন ইন ক্যালকাটা, এবং ক্যালকাটার যেহেতু বড় একটা জায়গা তাই ইন হয়, সেক্ষেত্রেও হতে পারে, তাহলে হি ওয়াজ বর্ন ইন ক্যালকাটা। হি বিলংড টু এ রিচ ফ্যামিলি, তাহলে কি, তাহলে হি বিলং, সে কি একটা ধনী পরিবারের সে অধিকারী ছিল, তাহলে হি বিলং টু, ঠিক আছে, বিলং টু মানে এতে থাকা, অধিকারে থাকা। তারপরে দেখো বলেছে ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি, মানে ওই দিনগুলিতে আমাদের দেশ, ভারতবর্ষ, আমাদের দেশ ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, কী করেছিল, আমাদের দেশটা কী ছিল, ব্রিটিশ নিয়মের আন্ডার, অধীনে ছিল, আন্ডার। বিবেকানন্দ ফেল্ট ফর দ্য মিজারি অফ দ্য ইন্ডিয়ানস, তাহলে কী করতো, বিবেকানন্দ অনুভব করতো ভারতীয়দের মিজারি, অর্থাৎ দুর্দশা, মিজারি হচ্ছে দুর্দশা, বিবেকানন্দ ফেল্ট ফর দ্য মিজারি অফ দ্য ইন্ডিয়াস, ভারতীয়দের দুর্দশায় সে কিন্তু অনুভব করতো, ঠিক আছে। তো অ্যাক্টিভিটি 7A বলছে লেটস ক্লাসিফাই দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ প্রোনাউন্স ফ্রম দ্য প্যাসেজ, তাহলে অর্থাৎ আমাদের যে প্যাসেজটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে পার্সোনাল প্রোনাউন্স এবং পসেসিভ প্রোনাউন্সগুলো আলাদা করে লিখতে হবে। তো দেখো রয়েছে রাজা রামমোহন রায় ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার, হি লিভড ইন দি 19th century বেঙ্গল, হি ওয়ার্কড হার্ড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, হিজ ফাইট was for abolishing the evil system of Sati, and his contribution to the improvement of Indian education will be remembered forever. We are all proud of him. তো এখান থেকে যেগুলো পজিটিভ প্রোনাউন্স এবং পজিটিভ পার্সোনাল প্রোনাউন্স এবং পজিটিভ প্রোনাউন্স সেগুলো আমরা করে দিচ্ছি। পার্সোনাল প্রোনাউন হচ্ছে হি, উই, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ আর আওয়ার, ঠিক আছে।
অ্যাক্টিভিটি 7-এর বি, চেঞ্জ দ্য পার্সোনাল প্রোনাউন্স ইউজড ইন অ্যাক্টিভিটি 7-এর এ ইন্টু প্যাসিভ প্রোনাউন্স ওয়ান্স ডান ফর ইউ। অর্থাৎ অ্যাক্টিভিটি 7-এর এ থেকে যে সমস্ত আমরা পার্সোনাল প্রোনাউন দেখেছি সেগুলোকে আবার চেঞ্জ করতে হবে পজিটিভ প্রোনাউন্সে। তো দেখো একটা করে দেওয়া রয়েছে, হি থেকে হিজ করে দেওয়া রয়েছে। তারপরে দেখো উই থেকে আওয়ার্স, আর একটা হচ্ছে দেখো তারপরে হিম থেকে হিজ। ঠিক আছে। অ্যাক্টিভিটি 8 বলছে ইউজ দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান রিজিও। অর্থাৎ নিচে যে আমরা হিন্টস বা আভাসগুলো দেখতে পাবো সেগুলো দিয়ে 10টি বাক্য লিখতে হবে। তাই হিন্টস দিয়েছে দেখো, নেম দিয়েছে হেনরি লুইস ভিভিয়ান রিজিও, ডেট অফ বার্থ 18/4/1809, প্যারেন্টস নেম ফ্রান্সিস ডিজিও, সোফিয়া জনসন, প্লেস অফ বার্থ এন্টালি কলকাতা, স্কুল ডেভিড ড্রমেন্টস ধর্মতলা একাডেমি, সার্ভিস টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্টোরি, হিন্দু কলেজ, অ্যাচিভমেন্টস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দ্য ইন্ডিয়ান গেজেট, এডিটর অফ দ্য ক্যালকাটা গেজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল এটসেট্রা, নোটেবল ওয়ার্কস হচ্ছে টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফকির অফ জাহাঙ্গীরা এটসেট্রা। আর ডেথ হচ্ছে 26 ডিসেম্বর 1831। তো আমরা এবার দেখো 10টা বাক্য লিখব। হেনরি লুইস ভিভিয়ান ডিজিও ওয়াজ বর্ন অন এপ্রিল 1809। 1809 সালের 18 এপ্রিল হেনরি লুইস ভিভিয়ান ডিজিও জন্মগ্রহণ করেন। হিজ প্যারেন্টস ওয়ার ফ্রান্সিস ডিজিও, তার বাবা পিতামাতা ছিলেন ফ্রান্সিস ডিজিও এবং সোফিয়া জনসন। হি ওয়াজ বর্ন ইন এন্টালি কলকাতা, কলকাতার এন্টালিতে তিনি জন্মগ্রহণ করেছেন। হি স্টাডিড অ্যাট ডেভিড ড্রমান্ডস ধর্মতলা একাডেমি, সে ডেভিড ড্রমান্ডস ধর্মতলা একাডেমিতে পড়াশোনা করেছিলেন। হি ওয়ার্কড অ্যাজ এ টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্টোরি, অর্থাৎ ইতিহাস এবং সাহিত্যের, ইংরেজি সাহিত্যের ইতিহাস এবং শিক্ষকতা করেছিলেন অ্যাট হিন্দু কলেজে। হি ওয়াজ দ্য অ্যাসিস্ট্যান্ট এডিটর, সে ছিল অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দ্য ইন্ডিয়ান গেজেট, ইন্ডিয়ান গেজেটের অ্যাসিস্ট্যান্ট এডিটর অর্থাৎ। হি অলসো সার্ভড অ্যাজ দ্য এডিটর অফ দ্য ক্যালকাটা গেজেট, সে এবং ক্যালকাটা গেজেটের এডিটর হিসেবেও তিনি চাকরি করেছেন। দ্য ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল। সাম অফ হিস নোটেবল ওয়ার্কস ইনক্লুড টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ফকির অফ জাহাঙ্গীরা। হি প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছিল ইন দ্য বেঙ্গল রেনেসান্স, বাংলার নবজাগরণে, অ্যান্ড ইন্সপায়ার্ড ইয়ং মাইন্ডস, এবং যুবকদের মনকে অনুপ্রাণিত করেছিল থ্রু হিজ টিচিংস, তার শিক্ষার মাধ্যমে, অ্যান্ড রাইটিংস, লেখনীর মাধ্যমে। হি পাসড অ্যাওয়ে, সে মারা যান অন ডিসেম্বর 26, 1831 অ্যাট দ্য ইয়ং এজ অফ 22, অর্থাৎ 22 বছর বয়সে, একদম যুবক বয়সে তিনি 1831 সালে ডিসেম্বর 26 মারা যান।